আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফাহিম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 7 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক লা-শাতিলীয় নীতি সম্পর্কে জানব। লা-শাতিলীয় নীতিটা এসএসসি এবং এইচএসসি দুইটা ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হলে তিনটা বিষয় সম্পর্কে ভালো একটা জ্ঞান রাখা দরকার। তিনটা বিষয় কি কি? প্রথম হচ্ছে উভমুখী বিক্রিয়া, তারপর রাসায়নিক বিক্রিয়ার হার বা বেগ, 3 নাম্বার হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। প্রথমে আমরা জেনে নিই উভমুখী বিক্রিয়া কি। উভমুখী বিক্রিয়া হচ্ছে যে সকল বিক্রিয়া উভয় দিকে সংঘটিত হয়, অর্থাৎ বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে এবং সাথে সাথে উৎপাদ ভেঙেও বিক্রিয়ক তৈরি করবে। তো ওই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হচ্ছে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, বিক্রিয়ক এ এবং বি নেওয়া হলো, এ এবং বি বিক্রিয়া করে তৈরি করলো সি প্লাস ডি, এটা হচ্ছে উৎপাদ। তো যখন সি প্লাস ডি তৈরি হবে, পরবর্তী সময় দেখা যাবে এই দুইটা বিক্রিয়া করে আবার এ এবং বি তৈরি করতেছে। তাহলে এই যে বিক্রিয়াটা এ এবং বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করবে, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। আবার সি এবং ডি মিলিত হয়ে আবার এ প্লাস বি তৈরি করবে, এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া, উভয় দিকে সংঘটিত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম উভমুখী বিক্রিয়াটা কি। এরপর আমাদেরকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়ার হার বা বেগ। রাসায়নিক বিক্রিয়ার হারের সংজ্ঞা বা ডেফিনেশনটা হচ্ছে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে অথবা একক সময়ে যে পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার বা বেগ। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, প্রাথমিক অবস্থায় আমরা বিক্রিয়ক দেই, তো বিক্রিয়কের পরিমাণটা কি হয়? বেশি থাকে এবং বিক্রিয়কগুলা বিক্রিয়া করে ধীরে ধীরে উৎপাদ তৈরি করে। তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের পরিমাণটা বেশি হওয়ায় বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। এই যে সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা কি হবে? বেশি হবে। তো সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি হওয়ায় ধীরে ধীরে উৎপাদের পরিমাণটা বাড়বে। ওই যে উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়া এই বিপরীতমুখী বিক্রিয়ার বেগটাও ধীরে ধীরে কি হবে? বাড়তে থাকবে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি থেকে কমবে, ধীরে ধীরে কমবে, এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগটা কম থেকে ধীরে ধীরে বাড়বে। একটা জায়গায় এসে উভয়ের বেগ সমান হয়ে যায়, অর্থাৎ যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ঠিক একই পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করে। ওই যেই জায়গায় এসে উভয় দিকে বিক্রিয়ার বেগটা সমান হয়ে যায় ওটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি, প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক নেওয়া হয়েছে এ এবং বি। তো বিক্রিয়কের পরিমাণ বেশি হয়, এই বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। তো উৎপাদের পরিমাণটা যত বেশি হবে উৎপাদ ভেঙেও কি করবে? বিক্রিয়ক তৈরি করবে। তো প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক বেশি থাকায় সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বেশি হয় এবং বেশি থেকে ধীরে ধীরে বিক্রিয়ক কমার সাথে সাথে বেগটাও কমে যাচ্ছে, কিন্তু উৎপাদের পরিমাণটা বাড়তেছে, ধীরে ধীরে তার বেগটা কি বাড়বে। একটা জায়গায় এসে ওর বেগ সমান হচ্ছে, ওটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এই রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল সাম্যাবস্থা। যখন আমরা একটা বিক্রিয়া দেখবো সাম্যাবস্থায় চলে গেছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আসলে বিক্রিয়াটা বন্ধ হয় নাই। কেন বন্ধ হয় নাই? কারণ হচ্ছে যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে ঠিক একই পরিমাণ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করতেছে। তার মানে আলটিমেটলি এখানে মনে হবে যে বিক্রিয়াটা স্থির হয়ে আছে, কিন্তু স্থির হয় নাই, উভয় দিকে বিক্রিয়ার বেগটা সমান। তো একটা কোয়েশ্চন প্রায় আসে যে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল সাম্যাবস্থা ব্যাখ্যা করো। তো এই তো যে উভয় দিকে বিক্রিয়ার বেগ সমান, তো সমান হওয়ার কারণে আপাত দৃষ্টিতে মনে হয় বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, আসলে বিক্রিয়াটা বন্ধ হয় নাই, উভয় দিকে বিক্রিয়ার বেগটা সমান। একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা আমরা সহজে মাথার মধ্যে রাখতে পারি। ওই যে শপিং মলে গেলে দেখা যায় চলন্ত সিঁড়িগুলা, মনে করো চলন্ত সিঁড়ি যেটা নামতেছে, যেই বেগে নামতেছে আমি যদি ওই বেগে উপর দিকে উঠতে থাকি, তাহলে চলন্ত সিঁড়ির বেগ এবং আমার বেগটা সমান। সমান হলে দূর থেকে যদি কেউ আমাকে দেখে তখন দেখবে যে আমি স্থির অবস্থায় আছি, আমার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তো কেন পরিবর্তন হচ্ছে না? কারণ সিঁড়িটা যে বেগে নিচের দিকে নামতেছে, আমিও একই বেগে উপর দিকে উঠতে চাচ্ছি। তো উভয় দিকের বিক্রিয়ার বেগ সমান হওয়ার কারণে এখানে একটা সাম্য অবস্থা তৈরি হয়েছে এবং দূর থেকে কেউ দেখলে মনে হবে আমি স্থির অবস্থায় আছি, কিন্তু আমি স্থির অবস্থায় নাই। তো ওই একই জিনিসটা যদি আমরা সাম্য অবস্থার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কেন রাসায়নিক সাম্য অবস্থা একটা গতিশীল সাম্য অবস্থা, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই রাসায়নিক সাম্যাবস্থাটা ভালো করে বুঝতে হলে একটা গ্রাফের সাহায্যে আমরা এটা সাহায্য নিতে পারি, গ্রাফের সাহায্যে এই জিনিসটা আমরা বুঝতে পারি।
এখানে একটা গ্রাফ আমি এঁকে রাখছি, এটা হচ্ছে x অক্ষ বরাবর সময় নিছি এবং y অক্ষ বরাবর বিক্রিয়ার হার বা গতিবেগ নিছি। আমরা জানি প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের পরিমাণ বেশি, এই যে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি থেকে ধীরে ধীরে কমবে, কারণ সময় যত যাবে বিক্রিয়কের পরিমাণ কমার সাথে সাথে বেগটাও কমে যাবে। এই যে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি থেকে ধীরে ধীরে কমতেছে। এবং আমরা জানি বিপরীতমুখী বিক্রিয়ার বেগ অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করার এই যে বিপরীতমুখী বিক্রিয়ার বেগটা কম থেকে ধীরে ধীরে বাড়বে। এই যে দেখো বাড়তেছে। তো একটা জায়গায় আইসা উভয়ের বেগটা সমান হয়ে গেছে, যে এই অংশে লেখচিত্রের এই অংশে আইসা উভয়ের বেগটা সমান হয়ে গেছে, এই অবস্থা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে আমরা এই জিনিসটাকে এরকম বলতে পারি, প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের পরিমাণ বেশি, এই জন্য সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ ওই বিক্রিয়ার হারটা বেশি হবে বা বেগটা বেশি হবে, এবং উৎপাদ ভেঙে যে বিক্রিয়ক তৈরি করা বিপরীতমুখী বিক্রিয়ার হারটা কম হবে। সময় যত যাবে তত সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা কমবে এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগটা বাড়বে। কমবে বাড়বে একটা জায়গায় এসে উভয়ের বেগটা সমান হয়ে যাবে, ওইটাকেই বলা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, রাসায়নিক সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং বিপরীতমুখী বিক্রিয়ার বেগটা সমান হয়। এই জন্য এই যে রেখাটা একদম সোজা গেছে, এই জায়গায় এসে উভয়ের বেগ সমান হয়ে গেছে, এটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এখন আমরা লা-শাতিলীয় নীতির বিবৃতি সম্পর্কে জানব। কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় রাসায়নিক বিক্রিয়ার কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমন দিকে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এখানে দুইটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে, একটা হচ্ছে নিয়ামক আর একটা হচ্ছে প্রশমিত হওয়া। নিয়ামক জিনিসটা কি? নিয়ামক হচ্ছে যে জিনিসটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার পরিবর্তন করতে পারে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন ঘটাতে পারে, সেটাই হচ্ছে নিয়ামক। তো তিন ধরনের নিয়ামক, একটা হচ্ছে তাপ, চাপ, ঘনমাত্রা। এই তিনটার যদি আমরা পরিবর্তন করি সাম্যাবস্থায়, তখন বিক্রিয়াটাও তার দিকটা পরিবর্তন করবে, এমনভাবে সে পরিবর্তিত হবে বা দিকটা বদলাবে যেন ওই নিয়ামক পরিবর্তনের ফলাফলটা কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায়। মনে করো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আসার পর আমি বাইরে থেকে তাপ দিলাম, তাহলে তাপটা বেড়ে গেল, তাহলে বেড়ে গেলে ওইটাকে কমাতে হবে, কমিয়ে প্রশমিত করতে হবে, মানে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে ওই যে বাড়াইছি, এখন কমানোর জন্য যেদিকে গেলে যেদিকে বিক্রিয়াটা অগ্রসর হলে কমবে সেদিকে যাবে। এখন মনে করো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আসার পর যদি আমি তাপটা কমিয়ে ফেলতাম, তাহলে কমে গেলে সেটা প্রশমিত করতে হলে কি করতে হবে? বাড়াতে হবে। তো বিক্রিয়াটা যেদিকে অগ্রসর হলে বাড়বে, তাপটা বাড়বে, সেদিকে অগ্রসর হবে। এখন মনে করো একটা বিক্রিয়ায় আমি চাপ দিছি, সাম্যাবস্থায় আসার পর চাপ দিছি, তাহলে চাপটা বেড়ে গেছে, তাহলে আমাকে যদি ওইটা আগের অবস্থায় নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই ওই বর্ধিত চাপটা কমাইতে হলে অবশ্যই বিক্রিয়াটা ওই দিকে অগ্রসর হবে যেদিকে গেলে চাপটা কমবে। এখন যদি একটা বিক্রিয়ায় আমরা চাপটা কমিয়ে ফেলি, তাহলে কমিয়ে ফেললে ওটাকে আগের অবস্থায় নিতে হলে কি করতে হবে? বাড়াতে হবে। তো যেদিকে গেলে বাড়বে সেদিকে যাবে। অর্থাৎ একটা জিনিস মাথার মধ্যে আমাদের রাখতে হবে যে নিয়ামক যখন আমরা পরিবর্তন করব, যদি বাড়াই তো বিক্রিয়াটা ওই দিকে যাবে যেদিকে গেলে কমবে, কমে পূর্বের অবস্থায় আসবে, প্রশমিত হবে। ওই যে পূর্বের অবস্থায় আসা, ওটাই হচ্ছে প্রশমিত হয়ে যাওয়া। তাহলে আমরা জিনিসটা বুঝলাম, যখন আমরা নিয়ামক পরিবর্তন করব তো রাসায়নিক বিক্রিয়াটা এমন দিকে বদলাবে যেন ওই পরিবর্তনটা, নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়, মানে বেড়ে গেলে কমিয়ে প্রশমিত করা এবং কমে গেলে বাড়িয়ে প্রশমিত করা। তো আমরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাবটা কি সেটা একটু ভালো করে বোঝার ট্রাই করব। প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব কি হয় সেটা সম্পর্কে একটু জানি। তাপের প্রভাব, একটা বিক্রিয়া আমরা লিখি, তাপের প্রভাব দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই দিচ্ছি, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার জন্য। প্রথমে আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য তাপের প্রভাবটা ব্যাখ্যা করি। নাইট্রোজেন গ্যাস যখন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া। এই বিক্রিয়া একটা তাপ উৎপাদ বিক্রিয়া, যেখানে ΔH এর মান হচ্ছে
ডেল এইচ ইকুয়ালস টু -92 কিলো জুল, সেটা আমরা জানি। এখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া হওয়ায় বিক্রিয়কগুলা বিক্রিয়া করে যখন উৎপন্ন করবে তখন কিন্তু পরিবেশটা গরম হয়ে যাবে, অর্থাৎ উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে তাপটা উৎপন্ন হবে। এই জন্য উৎপন্ন তাপকে আমরা উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখতে পারবো, +92 কিলো জুল। এখন সমীকরণের নিয়ম অনুসারে এদিকে প্লাস যদি এই পাশে চলে আসে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, এরকমও এটা লেখা যায়। এখানে আমি আর কিলোজুল দিই নাই। তো দেখো এই যে তাপ উৎপাদী বিক্রিয়া যখন সামনের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়কগুলা বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করবে তখন তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাপ উৎপাদী বিক্রিয়ায়। কিন্তু যখন বিক্রিয়াটা রিভার্স করবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে তখন কিন্তু আমার তাপটা কমে যাবে। এই যে দেখো মাইনাস। তার মানে আমরা বলতে পারি একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, যখন সেটা রিভার্স করবে বিপরীত দিকে আসবে তখন কিন্তু সেটা তাপহারী হবে। তাহলে এই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারলাম। এখন এই তাপ উৎপাদী বিক্রিয়ায় যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসবে, ওই অবস্থায় যদি আমি বাইরে থেকে তাপ দেই, তাপ দিলাম মানে তাপটা বাড়ালাম, তো তাপটা বাড়ালাম, এই যে বাড়াইছে এখন এটাকে প্রশমিত করতে হবে, মানে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। তো দেখো বাড়ালে কমিয়ে প্রশমিত করতে হয়। এখন বিক্রিয়াটা কোন দিকে গেলে তাপ কমবে এবং কোন দিকে গেলে হ্রাস পাবে সেটা আমরা আগে দেখে নিই। দেখো যখন বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তখন কিন্তু তাপ বেড়ে যায়, তাপ উৎপন্ন হয়। তার মানে তাপ বাড়ালে বিক্রিয়াটা সামনের দিকে যেতে পারবে না, কারণ সামনের দিকে গেলে তাপটা উৎপন্ন হচ্ছে। কিন্তু যখন উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করে তখন কিন্তু তাপটা কমে যায়। তার মানে আমরা বলতে পারি এই তাপ উৎপাদী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে তখন যদি আমরা তাপ দেই, ওই যে তাপটা বেড়ে গেছে ওটা কমানোর জন্য বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করবে। তার মানে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ দিলে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করে এবং ওই যে বর্ধিত তাপ সেটা কি করে ফেলে, প্রশমিত করে ফেলে। এখন যদি আমরা এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপটা কমিয়ে ফেলতাম, বাড়াইছি, এখন যদি আমরা তাপটা কি করতে ফেলতাম, কমিয়ে ফেলি, তো তাপটা কমালে কি হবে, সেক্ষেত্রে দেখো আমি তাপটা কমিয়ে ফেলছি, এখন প্রশমিত করতে হলে বাড়াতে হবে। তাহলে এই যে তাপ উৎপাদী বিক্রিয়া সামনের দিকে গেলে কি হয়, তাপ উৎপন্ন হয়। তার মানে এখন যদি প্রশমিত করতে চাই তাহলে অবশ্যই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ কমালে বাড়ানোর জন্য বিক্রিয়াটা সামনের দিকে যায়, অর্থাৎ বিক্রিয়াগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে এবং ওই কমানো তাপটাকে বাড়িয়ে প্রশমিত করে ফেলে। তাহলে একটা সহজ জিনিস আমরা মাথার মধ্যে রাখবো, তাপ উৎপাদী বিক্রিয়ায় যেহেতু সাম্যাবস্থায় বিক্রিয়াটা সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয় এবং পিছনের দিকে আসলে কি হয়, তাপ কমে যায়। তাহলে সাম্যাবস্থায় যদি আমরা তাপ দেই তাহলে বেড়ে গেছে, বেড়ে গেলে কমিয়ে প্রশমিত করতে হবে, তাহলে কোন দিকে যাবে, পেছনের দিকে। এবং যদি কমিয়ে ফেলি তাহলে কি করতে হবে, বাড়াতে হবে। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় সামনের দিকে গেলে তাপ উৎপন্ন হয়, তখন বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা একটা তাপ হারি বিক্রিয়ার জন্য দেখব। একটা তাপ হারি বিক্রিয়ার জন্য দেখি, আগে একটা বিক্রিয়া লিখি। নাইট্রোজেন গ্যাস যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অক্সাইড, তো এই বিক্রিয়া একটা তাপ হারি বিক্রিয়া। বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করবে সাথে সাথে পরিবেশটা শীতল হয়ে যাবে, এই জন্য একটা তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়ার ডেলএইচ এর মানটা হচ্ছে +180 কিলো জুল। আমরা সবাই জানি তাপ হারি বিক্রিয়া ডেলএইচ এর মানটা প্লাস হয়। তাহলে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করতেছে, উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে পরিবেশটা শীতল হয়ে যাচ্ছে, তাপটা শোষিত হচ্ছে। এই জন্য আমরা ওই যে তাপটাকে উৎপাদের সাথে মাইনাস দিয়ে লিখতে পারি, -180 কিলো জুল। এখন
সমীকরণের নিয়ম অনুসারে এটা মাইনাস, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এটাকে আমরা এরকম লিখতে পারি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে 180 কিলো জুল, আর সাথে। তো এখন দেখো এই ইকুয়েশন দিয়ে এখন আমরা সহজেই বুঝতে পারি তাপ হারি বিক্রিয়ায় সামনের দিকে গেলে তাপটা কমে, এই যে মাইনাস। আবার যখন পিছনের দিকে আসে অর্থাৎ উৎপাদ ভেঙে যখন বিক্রিয়ক তৈরি করে তখন কিন্তু তাপটা বাড়ে, এই যে প্লাস। তাহলে সহজেই একটা জিনিস মাথার মধ্যে রাখবো, তাপ হারি বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপ হারি, কিন্তু বিপরীতমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। এখন যদি এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় থাকবে, ওই অবস্থায় আমরা যদি বাইরে থেকে তাপটা দেই, তাপটা যদি দেই, তাপ প্লাস মানে তাপ দিলাম, তাহলে তাপটা বেড়ে গেল। তাহলে আমরা জানি বেড়ে গেলে সেটাকে কমিয়ে প্রশমিত করতে হয়। তাহলে যেহেতু তাপটা বেড়ে গেছে, আমরা জানি তাপ হারি বিক্রিয়ার সামনের দিকে গেলে তাপটা কমবে, অর্থাৎ এই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দিলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করবে এবং বর্ধিত তাপকে প্রশমিত করবে, কমিয়ে প্রশমিত করবে। এখন যদি এই বিক্রিয়ায় আমরা তাপটা কমিয়ে ফেলতাম, তাপটা কি করতাম, কমিয়ে ফেলতাম, তাপ মাইনাস দিয়ে কমানো বুঝালাম। তাপ কমিয়ে ফেললে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে দেখো এই বিক্রিয়া যখন পেছনের দিকে আসে তখন কিন্তু তাপটা বেড়ে যায়, তার মানে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করবে, অর্থাৎ নাইট্রিক অক্সাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসে পরিণত হবে। তার মানে আমরা বলতে পারি তাপ হারি বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ দিলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে এবং তাপটাকে প্রশমিত করবে, এবং যদি কমিয়ে ফেলি তখন সেটা পিছনের দিকে আসবে এবং ওই যে কমিয়ে ফেলছি ওই কমানোর তাপটাকে আবার বর্ধিত করে পূর্বের অবস্থায় প্রশমিত হয়ে যাবে। তো এটাই হচ্ছে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে লা-শাত্লি নীতির তাপের প্রভাব। সাম্যাবস্থায় চাপের প্রভাবটা এখন আমরা জানব। চাপের প্রভাব একটা বিক্রিয়া তখনই খাটবে যখন দুইটা শর্ত মানবে। শর্ত দুইটা কি? প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যে কোনো একটি অথবা সবগুলা গ্যাসীয় অবস্থায় থাকা লাগবে, এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মূল সংখ্যার পার্থক্য থাকতে হবে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের যদি মূল সংখ্যা সমান হয়ে যায় সেক্ষেত্রে চাপের প্রভাবটা খাটবে না। আমরা দুইটা বিক্রিয়া লিখি, দেখি কোনটাতে চাপের প্রভাব খাটে এবং কোনটাতে খাটে না। প্রথমে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অক্সাইড। আরেকটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তো এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে শর্তগুলা দেখি মানে কিনা। প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি সবগুলা কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু সবগুলা গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে ওই যে একটা শর্ত যে কোনো একটি অথবা সবগুলো গ্যাসীয় অবস্থায় থাকা লাগবে, তাহলে এখানে সবগুলাই কিন্তু গ্যাসীয় অবস্থায় আছে, তাহলে প্রথম শর্ত একদম পারফেক্টলি মানছে। সেকেন্ড যে শর্ত সেটা হচ্ছে গিয়ে মূল সংখ্যার তারতম্য, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান হওয়া যাবে না, অবশ্যই এখানে একটা পার্থক্য থাকা লাগবে। তো প্রথম বিক্রিয়া আমরা দেখি, বিক্রিয়ক নাইট্রোজেন আছে 1 মোল এবং অক্সিজেন 1 মোল, তাহলে টোটাল কত মোল হলো, 1 আর 1 মিলে কত 2, এবং উৎপাদে আছে 2 মোল। তাহলে দেখো এই বিক্রিয়ায় 2 নম্বর শর্ত কিন্তু মানে নাই, বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা সমান হয়ে গেল, তাহলে প্রথম বিক্রিয়ায় চাপের প্রভাবটা খাটবে না। কিন্তু সেকেন্ড বিক্রিয়ায় দেখি আমরা সেটা মানে কিনা, গ্যাসীয় অবস্থায় আছে, ওকে ফাইন। সেকেন্ড যে শর্তটা মূল সংখ্যার তারতম্য, নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, তাহলে কত হলো টোটাল 4 মোল, এবং বিক্রিয়ক হচ্ছে উৎপাদ হচ্ছে 2 মোল। তাহলে এখানে দেখা গেল যে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি, উৎপাদের মূল সংখ্যা কম, তার মানে অবশ্যই এখানে চাপের প্রভাবটা খাটবে। তো এই বিক্রিয়ায় আমরা চাপের প্রভাবটা কিরকম খাটে সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। তো এই বিক্রিয়ায় চাপের প্রভাবটা খাটবে কারণ বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে 4, উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2।
এখন আমরা একটা জিনিস দেখি, বিক্রিয়কের 4 মোল থাকায় এইদিকে চাপ বেশি হবে এবং উৎপাদে মোল সংখ্যা কম থাকায় চাপটা কম হবে। একটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে, মোল সংখ্যা বেশি মানে হচ্ছে কি এখানে যে আয়তনটা আছে এই আয়তনের মধ্যে চাপটা বেশি, কিন্তু উৎপাদে মোল সংখ্যা কম হয় একই আয়তনে তার চাপটা কি হবে, কম হবে। তো এই জিনিসটা আমরা আরো সহজে ভালো করে বুঝতে পারি অণুর সংখ্যার হিসাব দিয়ে। মনে করো এখানে নাইট্রোজেন আছে 1 মোল, তো 1 মোলে অণুর সংখ্যা কত আমরা জানি, অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 × 10⁻23। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে 6.023 × 10⁻23 টি নাইট্রোজেন, এবং 3 মোল হাইড্রোজেন মানে 3 × 6.02 × 10⁻23। এবং উৎপাদে অ্যামোনিয়া আছে 2 মোল, তাহলে 2 মোল অণুর সংখ্যা কত হবে, 1 মোলে যদি 6.02 × 10⁻23 হয় তাহলে 2 মোলটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 × 6.023 × 10⁻23 টি। তাহলে দেখো অবশ্যই বিক্রিয়কে অণুর সংখ্যা বেশি। তাহলে একই আয়তনের মধ্যে যে পাত্রে বিক্রিয়াটা সংঘটিত করানো হচ্ছে এই একই আয়তনের মধ্যে কোন দিকে অণুর সংখ্যা বেশি, অবশ্যই বিক্রিয়কে, এবং উৎপাদে অণুর সংখ্যা কি কম। তাহলে যেদিকে অণুর সংখ্যা বেশি হবে ওই দিকে চাপটা বেশি হবে। যেমন একটা উদাহরণ দিলে এই জিনিসটা ক্লিয়ার হয়, মনে করো একটা রুমের মধ্যে 10 জন মানুষ আছে, একটা বম ব্লাস্ট মারছে, তো সবাই যে দরজাটা যেদিকে আছে ওই দিকে গিয়ে দৌড়াবে। তো দরজাটা যদি লাগানো থাকে তাহলে এই 10 জন যেই চাপ দিচ্ছে এই জায়গায় যদি 10 জন না থেকে 100 জন থাকতো সেই ক্ষেত্রে অবশ্যই চাপের পরিমাণটা বেড়ে যেত। তাহলে এরকম আমরা মনে রাখতে পারি যে বিক্রিয়কে অণুর সংখ্যা বেশি এই জন্য চাপ বেশি, এবং উৎপাদে অণুর সংখ্যা কম এই জন্য চাপটা কম। তাহলে এই হচ্ছে কি মূল কথা। তো সহজভাবে এরকম বলতে পারি যে মূল সংখ্যা যেদিকে কম ওইদিকে চাপ কম, আর মূল সংখ্যা যেদিকে বেশি ওইদিকে চাপ বেশি। তাহলে দেখো বিক্রিয়কে মূল সংখ্যা হচ্ছে 4, চাপ বেশি, উৎপাদে মূল সংখ্যা হচ্ছে 2, চাপটা কম। এখন এই বিক্রিয়া যখন সাম্য অবস্থায় আসবে, ওই সাম্য অবস্থায় যদি আমি বাইরে থেকে চাপ দিই, চাপটা দিলাম, তাহলে চাপটা বেড়ে গেল। তো আমরা জানি বেড়ে গেলে সেটা কমিয়ে প্রশমিত করতে হয়। তাহলে দেখো তো বিক্রিয়কগুলা বিক্রিয়া করে যখন উৎপাদ তৈরি করবে তখন কিন্তু চাপটা কমে যাবে, কারণ তার মূল সংখ্যা 4 থেকে 2 এর হ্রাস পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে চাপ দিলে চাপটা বেড়ে গেছে, ওটা কমানোর জন্য বিক্রিয়াটা সামনের দিকে যাবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। এখন যদি এই বিক্রিয়ায় আমি চাপটা কমিয়ে ফেলতাম, চাপটা যদি কমাইতাম তাহলে সেক্ষেত্রে কি হতো, তো কমে গেলে বাড়িয়ে প্রশমিত করতে হয়, তাহলে কোন দিকে গেলে বাড়বে, অবশ্যই উৎপাদ ভেঙে যখন বিক্রিয়ক তৈরি করবে তখন চাপটা বেড়ে যাবে, কারণ উৎপাদে মূল সংখ্যা হচ্ছে 2, যখন উৎপাদটা ভেঙে যাবে তখন আমার এই বিক্রিয়কের মূল সংখ্যা হবে 4, তার মানে চাপটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়ায় যখন আমি বাইরে থেকে চাপ দিব, চাপ বাড়ালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, কমিয়ে প্রশমিত করবে, এবং আমি যদি কমিয়ে ফেলি তখন কি হবে, অবশ্যই উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি করবে এবং চাপটাকে প্রশমিত করে ফেলবে। এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাবটা কিভাবে কাজ করে সেটা জানবো। এটা বিক্রিয়ার সাহায্যে এটা বোঝা ট্রাই করি। একটা আবদ্ধ পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে রেখে যদি তাপ দেওয়া হয় সেটা তাপীয় বিয়োজনে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড বিয়োজিত হবে। আবদ্ধ হওয়ার কারণে পরবর্তীতে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়েও ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, অর্থাৎ উভয় দিকে বিক্রিয়াটা সংঘটিত হবে, উভমুখী হবে। এই বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় আসবে, আসার পর যদি আমি বাইরে থেকে ক্যালসিয়াম কার্বনেট এড করি, অর্থাৎ এর ঘনমাত্রাটা বাড়াই, তাহলে ঘনমাত্রা বেড়ে গেলে ওটা কমিয়ে প্রশমিত করতে হবে। তাহলে কোন দিকে গেলে ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা কমবে, অবশ্যই সামনের দিকে। তার মানে আমি ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা যদি বাড়াই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করবে এবং বর্ধিত ঘনমাত্রাকে প্রশমিত করবে। এখন যদি আমি এই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কমিয়ে ফেলি, ঘনমাত্রাটা হ্রাস করে ফেলি, সেক্ষেত্রে বাড়িয়ে
প্রশমিত করতে হবে। তো কোন দিকে গেলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা বাড়বে? যখন উৎপাদ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, তখনই তার ঘনমাত্রাটা বেড়ে যাবে এবং জিনিসটা প্রশমিত হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়। সহজ। এখন যদি আমি কোনো একটি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ বাইরে থেকে উৎপাদটা এড করি, তাহলে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে। তো বেড়ে গেলে কমাতে হবে। তাহলে এই যে উৎপাদ কোন দিকে অগ্রসর হলে সেটার ঘনমাত্রা কমবে? অবশ্যই পেছনের দিকে। তার মানে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি করবে। এখন যদি আমি এই উৎপাদের ঘনমাত্রাটা কমিয়ে ফেলি, তাহলে বৃদ্ধি করে প্রশমিত করতে হবে। তাহলে কোন দিকে গেলে উৎপাদের ঘনমাত্রাটা বাড়বে? যখন বিক্রিয়াটি সামনের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করবে। তাহলে সহজ বাংলায় বলা যায়, এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো, যদি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি তখন বিক্রিয়াটি সামনের দিকে যাবে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করবে এবং ঘনমাত্রাকে প্রশমিত করবে। আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করে ফেলি, তাহলে বৃদ্ধি করে প্রশমিত করতে হবে। তাহলে কোন দিকে আসলে সেটা প্রশমিত হবে? অবশ্যই যখন উৎপাদগুলো বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করবে তখনই সেটা প্রশমিত হবে। আবার আমরা যদি যে কোনো উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে ওটা কমিয়ে প্রশমিত করতে হবে। তাহলে কোন দিকে আসবে তখন উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি করবে। আর যদি উৎপাদের ঘনমাত্রাটা কমিয়ে ফেলি, সেক্ষেত্রে বৃদ্ধি করে প্রশমিত করতে হবে, তখন বিক্রিয়াটি সামনের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করবে। এই হচ্ছে কোনো বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব। তো আমরা সহজেই এইগুলা ব্যাখ্যা দিতে পারি।